রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পারমাণবিক স্থাপনায় IAEA পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পৃথক বৈঠক শেষ হয়েছে। বিপুল সংখ্যক ড্রোন দিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়বে তাইওয়ান, সমর্থনে যুক্তরাষ্ট্র। যদি ইরান টিকে থাকতে চায়, পারমাণবিক অস্ত্রের বিকল্প নেই। নেতানিয়াহুর নিরাপত্তা নীতি এখন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ক্রমশ বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় নিয়ে গেছে। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভুল হিসাব বা উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে কঠোর, নির্ধারক এবং অনুতাপ সৃষ্টি করবে। প্রয়াত ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে দেয়া এই বার্তায় আবদুল্লাহি বলেন, শহীদ নেতা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উন্নয়ন, কৌশলগত বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে দেশের প্রতিরোধ ক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছিলেন। তার নেতৃত্বে ইরান এমন একটি প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে যা দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য শত্রুদের জন্য কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করছে। তিনি আরও দাবি করেন, উন্নত অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও ইরানের শত্রুরা অতীতে দেশটির বিরুদ্ধে বিভিন্ন আগ্রাসনের চেষ্টা চালিয়ে বারবার বড় ধরনের মূল্য দিয়েছে এবং শেষ পর্যন্ত অপমানজনক পরিণতির মুখোমুখি হয়েছে। মেজর জেনারেল আবদুল্লাহি দেশবাসীর প্রতি আসন্ন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তার ভাষায়, জনগণের বিপুল উপস্থিতি জাতীয় ঐক্য, সংহতি এবং ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি জনগণের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, সেই অনন্য, শক্তিমান ও শহীদ নেতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানোর উপায় হল তার আলোকিত পথ অনুসরণ করা। বার্তার শেষাংশে তিনি ঘোষণা করেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করেন এবং তার নেতৃত্বে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কৌশলগত অর্জনের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, ইরানের সঙ্গে 40 দিনের যুদ্ধ তা নতুন করে সামনে এনেছে। যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক শক্তি প্রদর্শন করলেও সেই শক্তিকে রাজনৈতিক ও কৌশলগত সাফল্যের রূপ দিতে ব্যর্থ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। পশ্চিমা প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পরিস্থিতিকে স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস বা কৌশলগত অন্ধত্ব হিসেবে বর্ণনা করেছে। সামরিক তত্ত্ববিদ কার্ল ফন ক্লোজভিটসের মতে, যুদ্ধ মূলত রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি উপায়। তাই কোনো সামরিক অভিযানের সাফল্য কেবল শত্রুর ক্ষয়ক্ষতি বা ধ্বংসযজ্ঞ দিয়ে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তার ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত। কিন্তু গত 2 দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সামরিক সাফল্যকেই কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরার প্রবণতা দেখা গেছে। আফগানিস্তান, ইরাক ও লিবিয়ার মতো ক্ষেত্রেও সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করলেও দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি ওয়াশিংটন। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধেও একই চিত্র দেখা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নিজেদের পক্ষে আনার চেষ্টা করলেও যুদ্ধ শেষে ইরান এখনও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে রয়ে গেছে। আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসেনি এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়নি। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যয়ও বেড়েছে। অঞ্চল জুড়ে সেনা, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন অব্যাহত রাখতে হয়েছে, যা প্রতিরক্ষা বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক পরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা দেখা দিয়েছে। কূটনৈতিক ক্ষেত্রেও যুদ্ধ পরবর্তী সংকট মোকাবেলায় ওয়াশিংটনকে ব্যাপক রাজনৈতিক উদ্যোগ নিতে হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার সীমাবদ্ধতাও স্পষ্ট করেছে। প্রতিরোধ তখনই কার্যকর হয় যখন প্রতিপক্ষের আচরণ বা সিদ্ধান্ত পরিবর্তিত হয়, কিন্তু ইরানের ক্ষেত্রে তা ঘটেনি, বরং প্রতিরোধের মনোভাব আরও দৃঢ় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয়
ইউরোপীয় মিত্রদের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট হয়েছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থায় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ দেখিয়েছে যে সামরিক শক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে সাফল্য অর্জন করা সম্ভব হলেও তা রাজনৈতিক ও কৌশলগত বিজয়ের নিশ্চয়তা দেয় না। অতিরিক্ত সামরিক নির্ভরতা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতা মূল্যায়নে ব্যর্থতাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে। ইরান ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রাথমিক $6 বিলিয়ন তহবিলের একটি অংশ দেশের প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যয় করা হবে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠক শেষে তথ্য জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান আলোচক কাজেম গরিবাবাদি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এর বরাতে জানা যায়, দোহায় কাতারের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জব্দ তহবিলের একটি অংশ ব্যয়ের বিষয়টি পর্যালোচনা করা হয়। গরিবাবাদি বলেন, আমাদের দেশের ঘোষিত প্রয়োজনের ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলো ইরানের জন্য সরবরাহ করা হবে। দোহায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের প্রতিনিধি দল কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা। গরিবাবাদি জানান, আলোচনায় তিন পক্ষ একটি জরুরি যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সমঝোতা স্মারকের বাস্তবায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ও পর্যালোচনা করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, দোহায় অবস্থানকালে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে কোনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়নি। মধ্যস্থতাকারীদের মাধ্যমেই আলোচনা ও সমন্বয় কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের $6 বিলিয়ন তহবিল দীর্ঘদিন ধরে দুই দেশের কূটনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে তহবিলের একটি অংশ মানবিক ও প্রয়োজনীয় পণ্য আমদানির কাজে ব্যবহারের পথ উন্মুক্ত হলো বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোনের আদলে একটি দীর্ঘ পাল্লার কামিকাজে ড্রোন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লুকাস ড্রোনটি ইরানের শাহেদ 136 ড্রোনকে ভিত্তি করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগকে ইরানি ড্রোন প্রযুক্তির আন্তর্জাতিক প্রভাবের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্কিন সাময়িকী ন্যাশনাল ইন্টারেস্ট প্রকাশিত এক প্রতিবেদনে লুকাস ও শাহেদ 136 এর নকশাগত সাদৃশ্য তুলে ধরে উল্লেখ করেছিল যে মার্কিন ড্রোনটি কার্যত ইরানি মডেলের উপর ভিত্তি করেই তৈরি। দক্ষিণ কোরিয়ার নতুন সিদ্ধান্ত সেই মূল্যায়নকে আরও গুরুত্ব দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অবস্থান আরও পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে পশ্চিমা প্রচারণায় বলা হতো নিষেধাজ্ঞার কারণে ইরান উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করতে সক্ষম নয়, কিন্তু ইরান নিজস্ব মানব সম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ভিন্ন পথ অনুসরণ করেছে। গত কয়েক দশকে দেশটি হাজারো জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র ও প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছে। ন্যানো প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান এবং প্রতিরক্ষা শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে দেশীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তারা বিকল্প উন্নয়ন মডেল তৈরি করেছে। ইরানের ড্রোন শিল্পকে সেই কৌশলের অন্যতম সফল উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। অত্যন্ত ব্যয়বহুল ও জটিল অস্ত্র ব্যবস্থার পরিবর্তে কম খরচে সহজে উৎপাদনযোগ্য এবং কার্যকর ড্রোন তৈরির উপর গুরুত্ব দিয়েছে দেশটি। শাহেদ 136 এই দর্শনেরই প্রতিফলন। প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে জটিল ড্রোন না হলেও কম খরচে ব্যাপক উৎপাদন এবং কার্যকর ব্যবহারের কারণে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যে ত্রিপক্ষীয় কাঠামো গঠিত হয়েছে তা শান্তির স্থায়ী সমাধানের চেয়ে সংঘাতকে নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি বলেই বেশি প্রতীয়মান হচ্ছে। এটিকে শান্তির পথে শুরুর সূচনা হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি বিদ্যমান শক্তির ভারসাম্যহীনতাকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। চুক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো লেবানন এমন কিছু নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেছে যা বাস্তবায়নের পূর্ণ সক্ষমতা দেশটির সরকারের নেই। অন্যদিকে দক্ষিণ লেবাননের সবচেয়ে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আলোচনায় অংশ নেয়নি এবং প্রকাশ্যে এই প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। ফলে যে পক্ষের সহযোগিতা ছাড়া যুদ্ধবিরতি টেকসই হওয়া সম্ভব নয়, সেই পক্ষই চুক্তির বাইরে থেকে গেছে। কাঠামো অনুযায়ী লেবাননের সেনাবাহিনী আন্তর্জাতিক সহায়তায় দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে।
তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে ইসরায়েল পুনরায় সামরিক অভিযান চালানোর অধিকার সংরক্ষণ করবে। এতে পারস্পরিক দায়বদ্ধতার পরিবর্তে লেবাননের ওপরই বেশি চাপ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের সীমাবদ্ধতাও তুলে ধরে। আন্তর্জাতিক আইন রাষ্ট্রকে নিজ ভূখণ্ডে বল প্রয়োগের একচ্ছত্র অধিকার দেয়, কিন্তু লেবাননের ক্ষেত্রে ক্ষমতা রাষ্ট্র হিজবুল্লাহ, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে বিভক্ত। তবুও কূটনৈতিক কাঠামো লেবাননকেই একমাত্র দায়বদ্ধ পক্ষ হিসেবে বিবেচনা করছে। এই ব্যবস্থার ভিত্তি 2006 সালের যুদ্ধের পর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবের উপর দাঁড়িয়ে। ওই প্রস্তাবে লেবাননের দায়িত্ব নির্ধারণে কঠোর শর্ত থাকলেও ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন, সীমান্ত অভিযান বা লক্ষ্যভিত্তিক হামলার বিষয়ে সমান কার্যকর প্রয়োগ ব্যবস্থা নেই। ফলে লেবানন সবসময় অমান্যকারী হিসেবে অভিযুক্ত হওয়ার ঝুঁকিতে থাকে, আর ইসরায়েল আত্মরক্ষার যুক্তিতে সামরিক পদক্ষেপের বিস্তৃত সুযোগ পেয়ে যায়। এ কারণেই ওয়াশিংটনের নতুন কাঠামোকে অনেক বিশ্লেষক টেকসই শান্তির পরিবর্তে সংঘাত ব্যবস্থাপনার আরেকটি অধ্যায় হিসেবে দেখছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে IAEA এর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে এমন দাবি সঠিক নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী গালিবাফ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় IAEA পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গালিবাফের বক্তব্যে সেই দাবি সরাসরি নাকচ করা হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে বরাবরের মতোই দাবি করা হচ্ছে, দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনায় সংবেদনশীল স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তেহরানই দেবে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পৃথক বৈঠক শেষ হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ সমঝোতা স্মারক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়, লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে আলোচনায় গিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণে উভয় পক্ষ সম্মত হয়েছে। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বর্তমানে গত 20 থেকে 30 বছরের যে কোনো সময়ের তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে আরও দূরে রয়েছে। অন্যদিকে ইরানের $300 কোটি জব্দকৃত সম্পদ মুক্তির দাবির বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করা হয়নি এবং সমঝোতা স্মারকে উল্লেখিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তা মুক্ত করা হবে না। তিনি জানান, সমঝোতা অনুযায়ী সম্পদ ব্যবহারের পদ্ধতি যুক্তরাষ্ট্রের অনুমোদনের ওপর নির্ভর করবে। ভবিষ্যতে সম্পদ মুক্ত করা হলে তা ইরানের জনগণের খাদ্য সরবরাহের জন্য মার্কিন কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য কেনার কাজে ব্যয় করা হবে। তবে এ অর্থ ব্যবহারের বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, অর্থের ব্যবহার তাদের তত্ত্বাবধানে থাকবে এবং তা মূলত ভুট্টা, গম সহ মার্কিন কৃষিপণ্য কেনার জন্য ব্যয় হবে। অন্যদিকে তেহরানের দাবি, জব্দকৃত সম্পদ ইরানের নিজস্ব অর্থ এবং এটি কিভাবে ব্যয় করা হবে ইরানই সেই সিদ্ধান্ত নেবে। চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ মোকাবেলায় তাইওয়ানকে আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে পরিচালিত বিপুল সংখ্যক ড্রোন দিয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের কার্যত রাষ্ট্রদূত এবং আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের পরিচালক রেমন্ড গ্রিন বলেছেন, তাইওয়ানকে মৌচাকের মতো দুর্ভেদ্য ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত করা গেলে সম্ভাব্য সংঘাত প্রতিরোধ করা আরও সহজ হবে। বৃহস্পতিবার তাইওয়ানের মধ্যাঞ্চলীয় শহর তাইচুংয়ে ড্রোন প্রযুক্তি বিষয়ক এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে রেমন্ড গ্রিন বলেন, আধুনিক যুদ্ধের ধরন আমূল বদলে দিয়েছে ড্রোন প্রযুক্তি। ইউক্রেনের যুদ্ধ দেখিয়েছে তুলনামূলক দুর্বল প্রতিরক্ষাকারী পক্ষ ড্রোন ব্যবহার করে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান যৌথভাবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি নির্ভরযোগ্য ড্রোন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারে। এর মাধ্যমে শুধু তাইওয়ানের নিরাপত্তাই নয়, পুরো
ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাও আরও শক্তিশালী হবে। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির চারপাশে সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এই পরিস্থিতিতে তাইওয়ান সরকারও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে অসমমিত যুদ্ধ কৌশল অর্থাৎ কম খরচে বেশি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট লাই চিংতে অতিরিক্ত 40 বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করলেও বিরোধী নিয়ন্ত্রিত পার্লামেন্ট এর মাত্র 2/3 অনুমোদন করেছে। অনুমোদিত অর্থের বড় অংশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি সরকার 2031 সাল পর্যন্ত নজরদারি ড্রোন, উপকূল প্রতিরক্ষা ও হামলায় ব্যবহৃত ড্রোন এবং ছোট আকারের চালকবিহীন নৌযান তৈরিতে আরও 6.59 বিলিয়ন ডলারের নতুন কর্মসূচি প্রস্তাব করেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কুমিংতাং 6 বছরে সর্বোচ্চ 7.5 বিলিয়ন ডলারের পৃথক ড্রোন উন্নয়ন পরিকল্পনা দিয়েছে। একই অনুষ্ঠানে তাইচুংয়ের মেয়র লু শিও ইয়ান বলেন, ইউক্রেন থেকে ইরান সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়ে দিয়েছে যে ড্রোন ও চালকবিহীন প্রযুক্তি আধুনিক যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। তাই ড্রোন শিল্পের বিকাশে সরকার ও বিরোধী দলের সমন্বিতভাবে কাজ করা উচিত। এদিকে প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় শক্তিশালী অসমমিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা সময়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিযোগিতা। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন প্রযুক্তিতে দ্রুত বিনিয়োগ এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো এখন তাইওয়ানের অন্যতম প্রধান অগ্রাধিকার। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অধ্যাপক আইয়াল জিসার বলেছেন, ইরান যদি টিকে থাকতে চায় তাহলে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রয়োজন হতে পারে। ইসরায়েলি রেডিও 103 FM এ দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি অতীতে পারমাণবিক বোমা তৈরিকে নিষিদ্ধ করে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তবে তার মতে সাম্প্রতিক বছরগুলোতে এই বিষয়ে ইরানের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছে এবং কিছু পক্ষ সেই ধর্মীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি তুলেছিল। অধ্যাপক জিসার আরও বলেন, অনেকেই মনে করেন ওই ফতোয়া রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, তবে এটি বাস্তবে বিদ্যমান ছিল। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের নীতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, সাম্প্রতিক সংঘাত ও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অভিজ্ঞতা থেকে তেহরান একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে। যদি ইরান টিকে থাকতে চায় তবে তাদের পারমাণবিক অস্ত্রের দিকে এগোনো ছাড়া বিকল্প নেই। তিনি উত্তর কোরিয়ার উদাহরণ টেনে বলেন, পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলো তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকে, যেখানে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করা শাসকরা যেমন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ও ইরাকের সাদ্দাম হোসেন রক্ষা পাননি। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, দুই পক্ষের অবস্থান অনেক দূরে হলেও শেষ পর্যন্ত একটি সমঝোতা ইরানের স্বার্থেই হতে পারে। তিনি আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র আগের মতো কঠোর সামরিক হুমকি প্রদর্শন করতে পারছে না, যা আলোচনাকে আরও জটিল করে তুলছে। পূর্ববর্তী পারমাণবিক চুক্তি বজায় রাখা ভালো হতো বলেও তিনি মত দেন। ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জমান ইসরায়েল একটি বিশ্লেষণে দাবি করেছে, দেশটি বর্তমানে এমন এক কৌশলগত সংকট বা স্ট্র্যাটেজিক কলাপসের মধ্য দিয়ে যাচ্ছে যা এর ইতিহাসে নজিরবিহীন। প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর নিরাপত্তা নীতি বহু বছর ধরে যে কাঠামোর উপর দাঁড়িয়েছিল তা এখন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ক্রমশ বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় নিয়ে গেছে। সংবাদ মাধ্যমটি উল্লেখ করে, অতীতের বড় সামরিক ব্যর্থতা যেমন 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধ বা 7 অক্টোবর হামাসের আক্রমণ তাৎক্ষণিক ভুল ও গোয়েন্দা ব্যর্থতার ফল ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন, কারণ এটি দীর্ঘমেয়াদী নীতিগত সিদ্ধান্তের ফল বলে দাবি করা হয়েছে। বিশ্লেষণে বলা হয়, নেতানিয়াহুর নীতির দুটি প্রধান স্তম্ভ রয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থান। প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধান এড়িয়ে যাওয়া এবং দখলদারিত্ব আরও গভীর করার কারণে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাচ্ছে, যা দেশটিকে ক্রমশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় ঠেলে দিচ্ছে বলে দাবি করা হয়েছে। গাজা যুদ্ধ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ, মানবিক সংকট এবং আন্তর্জাতিক আইনি পদক্ষেপের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গও উঠে এসেছে।
হয়েছে। ইরান ইস্যুতে বিশ্লেষণে বলা হয়, নেতানিয়াহু এটিকে তার রাজনৈতিক জীবনের কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে দেখেছেন এবং পূর্ববর্তী ইসরায়েলি নেতৃত্বের তুলনায় তিনি আরও সরাসরি সংঘাতমূলক অবস্থান নিয়েছেন। শেষে প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান কৌশল ব্যর্থ হয়েছে এবং এর ফলে ইসরায়েল একটি গুরুতর কৌশলগত সংকটের মুখে পড়েছে, যার সমাধানে নতুন নীতি পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে। আমেরিকার ইরানের উপর সামরিক হামলা ছিল শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা। উদ্দেশ্য ছিল বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে ওয়াশিংটন এখনও আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক শক্তি এবং তার সামরিক ক্ষমতার সামনে কোনো প্রতিপক্ষ দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। কিন্তু বাস্তবে এই হামলা এমন এক মোড়ে গিয়ে দাঁড়ায় যা যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতাকে আরও স্পষ্ট করে তোলে এবং তার বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করে। ইতিহাসে বহুবার দেখা গেছে পরাশক্তিগুলোর পতন কেবল যুদ্ধক্ষেত্রে পরাজয়ের কারণে ঘটেনি, বরং ভুল কৌশল, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন সিদ্ধান্তই তাদের প্রভাবকে ধীরে ধীরে ক্ষয় করেছে। অনেক যুদ্ধ এমন হয়েছে যা ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শক্তির দীর্ঘমেয়াদী দুর্বলতার সূচনা করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকেও অনেক বিশ্লেষক সেই ধারার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মূল্যায়ন করেছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ছিল বহুমাত্রিক। একদিকে ইরানের ওপর সামরিক চাপ সৃষ্টি করে তাকে রাজনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য করা, অন্যদিকে আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করা যে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রধান গ্যারান্টর। একই সঙ্গে ওয়াশিংটন তার প্রতিদ্বন্দ্বীদের কাছেও এই বার্তা দিতে চেয়েছিল যে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে নিজের ইচ্ছা বাস্তবায়নের সক্ষমতা এখনও তার রয়েছে। কিন্তু যুদ্ধের ধারাবাহিকতা এবং পরবর্তী ঘটনা প্রবাহ সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। ইরান রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করেনি, রাষ্ট্রের কাঠামো অক্ষুণ্ণ রেখেছে এবং সামরিক সক্ষমতাও পুরোপুরি হারায়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি যুদ্ধবিরতি ও সমঝোতার দিকে অগ্রসর হওয়ায় এই ধারণা আরও জোরালো হয় যে শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিক লক্ষ্য অর্জন এখন আর আগের মতো সহজ নয়। একটি পরাশক্তির কার্যকারিতা পরিমাপের অন্যতম মানদণ্ড হল সে তার ঘোষিত লক্ষ্য কতটা অর্জন করতে পারে। যুক্তরাষ্ট্র যদি তার বিপুল সামরিক শক্তি ব্যবহার করেও প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তার প্রকৃত প্রভাব কতটুকু। কারণ শক্তির প্রকৃত মূল্য কেবল অস্ত্রের আধিক্যে নয়, বরং সেই শক্তিকে কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফলে রূপান্তর করার সক্ষমতায়। এই যুদ্ধ সেই সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ উপলব্ধি করেছে যে সামরিক আধিপত্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সবসময় নিজের ইচ্ছামতো আন্তর্জাতিক বাস্তবতা গড়ে তুলতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের অন্যতম ভিত্তি ছিল তার প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ এই ধারণা পোষণ করত যে ওয়াশিংটন যদি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে শেষ পর্যন্ত সে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। এই বিশ্বাসই অনেক ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের আগেই রাজনৈতিক ফল এনে দিত। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ সেই ধারণাকে দুর্বল করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যদি একটি দেশ তার কৌশলগত লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করতে না পারে, তাহলে তার প্রতিরোধ ক্ষমতার উপরও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই পরিবর্তনের প্রভাব কেবল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেই সীমাবদ্ধ নয়। বিশ্বের অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র যেমন এই যুদ্ধ থেকে শিক্ষা নেবে, তেমনি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও নিজেদের নিরাপত্তা ও কৌশলগত হিসেব নতুনভাবে মূল্যায়ন করতে বাধ্য হতে পারে। প্রতিদ্বন্দ্বীরা হয়তো মনে করবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা সীমা আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে মিত্র দেশগুলো প্রশ্ন তুলতে পারে সংকটময় পরিস্থিতিতে ওয়াশিংটন কতটা কার্যকরভাবে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। এই দুই ধরনের প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবকে দুর্বল করে দিতে পারে।
আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তব শক্তির পাশাপাশি ধারণাগত শক্তিও সমান গুরুত্বপূর্ণ। কোনো রাষ্ট্রকে অন্যরা কতটা শক্তিশালী মনে করে সেটিও তার কূটনৈতিক প্রভাব নির্ধারণে বড় ভূমিকা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নিজেকে এমন এক বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল যার সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অভিজ্ঞতা সেই চিত্রে ফাটল ধরিয়েছে। এখন অনেক দেশ মনে করছে আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত বহুমেরুকেন্দ্রিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো একক শক্তির পক্ষে একতরফাভাবে সব সিদ্ধান্ত চাপিয়ে দেয়া সম্ভব নয়। এই পরিবর্তিত ধারণা ভবিষ্যতে বিভিন্ন দেশের আচরণেও প্রভাব ফেলতে পারে। যেসব রাষ্ট্র আগে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক সিদ্ধান্ত নিতে দ্বিধা করত, তারা এখন তুলনামূলক বেশি স্বাধীনভাবে নিজেদের নীতি অনুসরণ করতে পারে। একই সঙ্গে উদীয়মান শক্তিগুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করবে। ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে নতুন রূপ নিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের পরিবর্তে বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ভিয়েতনাম যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতার একটি প্রতীক হয়ে উঠেছিল। পরে ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ ওয়াশিংটনের বৈশ্বিক ভাবমূর্তি এবং কৌশলগত বিশ্বাসযোগ্যতার উপর গভীর প্রভাব ফেলেছিল। বিপুল সামরিক ব্যয়, দীর্ঘস্থায়ী সংঘাত এবং প্রত্যাশিত রাজনৈতিক ফল অর্জনে ব্যর্থতা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তৈরি করেছিল। অনেক বিশ্লেষকের মতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানও ভবিষ্যতে একই ধরনের একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে, যেখানে সামরিক শক্তির সীমাবদ্ধতা আবারও স্পষ্ট হয়ে ওঠে। তবে এটাও সত্য যে একটিমাত্র যুদ্ধ কোনো পরাশক্তির পতন নির্ধারণ করে না। ইতিহাসে বড় পরিবর্তন সাধারণত দীর্ঘ সময় ধরে সংগঠিত একাধিক সিদ্ধান্ত, সংকট এবং কৌশলগত ভুলের সমষ্টিগত ফল। সেই অর্থে ইরানের বিরুদ্ধে এই অভিযানকে হয়তো যুক্তরাষ্ট্রের শক্তি হ্রাসের একমাত্র কারণ বলা যাবে না, কিন্তু এটি এমন একটি ঘটনা যা ওয়াশিংটনের বৈশ্বিক অবস্থান নিয়ে বিদ্যমান বিতর্ককে আরও গভীর করেছে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় তার ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। বর্তমান বিশ্বে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি, জোটনীতি এবং জনমতের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কোনো রাষ্ট্রের সামগ্রিক প্রভাব নির্ভর করে সে কতটা দক্ষতার সঙ্গে এই উপাদানগুলোকে সমন্বয় করতে পারে তার উপর। শুধুমাত্র সামরিক সক্ষমতার উপর নির্ভর করে আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করা এখন অনেক কঠিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করেছে। যুদ্ধ দেখিয়েছে যে আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তি প্রয়োগের কার্যকারিতা আগের তুলনায় অনেক বেশি সীমিত এবং রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ী ফল অর্জন করা কঠিন। এই যুদ্ধ আরেকটি বিষয় সামনে এনেছে। বিশ্বাসযোগ্যতা একটি পরাশক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ। যে কোনো রাষ্ট্র যদি ধারাবাহিকভাবে নিজের ঘোষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে তার প্রতিপক্ষের পাশাপাশি মিত্ররাও তার সক্ষমতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। এর ফলে আন্তর্জাতিক জোট দুর্বল হতে পারে, নতুন কৌশলগত সমীকরণ তৈরি হতে পারে এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে সামরিক পরাজয়ের চেয়ে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ক্ষয় একটি রাষ্ট্রের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে শুধু একটি সামরিক ঘটনা হিসেবে দেখলে এর পূর্ণ তাৎপর্য বোঝা যাবে না। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি যুক্তরাষ্ট্রের ঘোষিত ক্ষমতা ও বাস্তব ক্ষমতার মধ্যকার ব্যবধানকে সামনে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি এবং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাবও উল্লেখযোগ্য। তবে এই যুদ্ধ দেখিয়েছে যে বর্তমান বিশ্বে সামরিক শক্তি একাই রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে পারে না, বরং কৌশলগত সাফল্য নির্ভর করে সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির সমন্বিত ব্যবহারের উপর। এই দৃষ্টিকোণ থেকে
ইরানের বিরুদ্ধে হামলা কেবল একটি সামরিক অভিযান নয়, এটি এমন একটি ঘটনা যা বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক ব্যবস্থায় নতুন শক্তির উত্থান নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।